নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি 2024 সালের সদ্য মুক্তিপ্রাপ্ত একটা কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। এপিসোডের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম ছিল নেউল। নেউল হাসপাতাল থেকে বেরিয়ে আসছিল এবং তার প্রচণ্ড পেটের যন্ত্রণা হচ্ছিল। নেউল মনে মনে কিছু বলতে বলতে রাস্তার মাঝখানে এসে বসে পড়ে। অসহ্য পেটের যন্ত্রণায় সে বলে, আমার লাইফটা খুব সুন্দর চলছিল, আমার লাইফটা 3 মিনিটে নষ্ট হয়ে গেল। এর পরের দিনে হাসপাতালে আমাদের গল্পের মেন লিড ক্যারেক্টার জিওং হুকে দেখতে পাই। সে একটা রোগীকে বাঁচানোর চেষ্টা করছিল। অপারেশন টেবিলে রোগীটা মারা যায়। এরপর সিন শিফট হয়। আমরা 2009 সালের বুসান শহরে একটা জায়গা দেখতে পাই যেখানে নেউলের ফ্যামিলি আনন্দ করছিল, কারণ তার মেয়ে পড়াশোনায় ভালো ছিল এবং শহরে টপ এসেছিল। প্রতিবেশীরা সকলে নেউলের মামা এবং মাকে কংগ্র্যাচুলেশন জানাতে এসেছিল। প্রতিবেশীরা সেখানে দাঁড়িয়েছিল এবং সে নেউলকে ছুটে যেতে দেখে। তার হাতে একটা বই ছিল, সে পড়তে পড়তে যাচ্ছিল। নেউল পড়াশোনা এতটা ব্যস্ত থাকতো, সে একটু সময় নষ্ট করতে চাইতো না। সময় বাঁচানোর জন্য আগে থেকে সে তার জামা কাপড়গুলো সিলেক্ট করে রেখে দিত। সে খাওয়ারও খেত সেই সব খাওয়ার যেগুলো খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। তার মা বলে, আমার মেয়ে মনে হয় পড়ার জন্যই জন্ম হয়েছে। একটা স্কুল দেখতে পাই, সেখানে জিওং হু ও তার বন্ধুদের দেখতে পাই। জিওং হু ও তাদের স্কুলে টপ রেজাল্ট করেছিল, সেই জন্য তার বন্ধুরা তার সেলফি নিচ্ছিল। নেউলের ফ্যামিলিকে দেখতে পাই, সেখানে তার মা বসেছিল এবং তার কাকিমাও এসেছিল। নেউলের বাবার মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছিল। নেউলের মা নেউলের কাকিমাকে বলে, তোমার স্বামীর মৃত্যুবার্ষিকীতে তোমাকে এই সব জিনিসগুলো করতে হবে। তুমি বলো, তোমার কি টাকা লাগবে? তোমার যদি ব্যবসা ভালো চলছে না, তাহলে ওই কারখানাটাকে রেখে লাভ কি? ওটাকে বিক্রি করে দাও। জিওং হু যে স্কুলে পড়তো সেই স্কুলে নেউল ট্রান্সফার হয়ে আসে। তারা দুজন একে অপরকে দেখতে থাকে এবং মনে মনে বলতে থাকে, একই স্কুলে দুজন টপার স্টুডেন্ট থাকতে পারে না। এরপরে সিনে আমরা প্রেজেন্টে দেখি, যেখানে একটা জায়গায় প্লাস্টিক সার্জারি অ্যাসোসিয়েশনের মিটিং হচ্ছিল। সেখানে ডেউ নামে একজনকে দেখতে পাই। সে প্লাস্টিক সার্জন এবং তার সাথে তার স্কুলের সমস্ত বন্ধুরা ছিল। তারা জিওং হুর সম্বন্ধে কথা বলছিল। সে প্লাস্টিক সার্জন হয়ে গেছে এবং ইউটিউবে তার একটা চ্যানেল আছে, সেটা খুবই পপুলার। এরপর সেখানে জিওং হু চলে আসে। সে স্টেজে চলে যায় এবং সেখানে অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেটা হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার মিনিস্টার দিয়েছিল। এরপর সিন শিফট হয়। নেউলকে দেখতে পাই, সে একজন ডাক্তার। তার সিনিয়র তার সঙ্গে খুবই বাজেভাবে ব্যবহার করছিল, কারণ সে রিসার্চে ভালো কাজ করছিল না। এরপর নেউল রুম থেকে বেরিয়ে আসে। তার সাথে তার আরও দুজন ডাক্তার বন্ধু ছিল। তারা বলে, তোমার সিনিয়র তোমার উপরে চিৎকার করছিল, তুমি কি ঠিক আছো? এরপর একজন নার্স এসে নেউলকে বলে, প্রফেসর তোমাকে অপারেশন টেবিলে ডেকেছে। তখন তার বন্ধুরা বলে, তুমি কালকে ঘুমোতে পারোনি, আজকে কি সারা রাত এই অপারেশনটা করতে পারবে? নেউল বলে, হ্যাঁ, আমাকে তো অবশ্যই করতে হবে, আমার কাছে আর কোনো রাস্তা নেই। আমরা জিওং হুকে দেখতে পাই। সে তার হাসপাতালে ছিল এবং সে সমস্ত নার্সের জন্য কফি নিয়ে এসেছিল। নার্সরা বলল, তুমি কিভাবে জানতে পারলে আমাদের এই সময় কফি খেতে ইচ্ছে করছে? জিওং হু বলে, আমি খুবই স্মার্ট। জিওং হুকে দেখতে পাই। সে বলে, আমার লাইফটা খুবই সুন্দর চলছিল। সে অনেক বড় বড় মানুষদের সাথে দেখা করেছিল এবং শুটিং করেছিল। সেই সময় একটা মেয়ে জিওং হুর কাছে মেকাও থেকে সার্জারি করার জন্য আসে। নেউলকে দেখতে পাই, সে তার ডাক্তার বন্ধুর সাথে দাঁড়িয়েছিল এবং পেটে হাত দিয়ে যন্ত্রণা অনুভব করছিল। তখন তার বন্ধুটা তাকে বলছে, তুমি ডাক্তার দেখিয়ে নাও। নেউল বলে, আজকে আমার প্ল্যান আছে, আমার বন্ধু হংরেন আসছে, আমরা একসাথে খাবো। এরপর নেউলের বন্ধু হংরেনের ফোন আসে। তার বন্ধু বলে, এই জায়গাটা দেখো, একই রকম আছে। অপর পাশ থেকে নেউল বলে, আজকে আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে। তার বন্ধু বলে, তুমি কি বলছো এসব কথা?
তুমি ঠিক আছো তো? সে সময় নেউল হাঁটতে হাঁটতে রাস্তার উপরে পড়ে যায়। দূর থেকে একটা ট্রাক নেউলের দিকে আসছিল। সেটার সামনে একটা গাড়ি চলে আসতে নেউল কোনোরকমভাবে বেঁচে যায়। সেই সময় রাস্তার উপরে লোকজন জড়ো হয়ে যায়। তার বন্ধুটাও সেখানে চলে আসে এবং নেউলকে পড়ে থাকতে দেখে। তার বন্ধুটা ডাক্তার ছিল, সে নেউলকে হাসপাতালে নিয়ে যায়। এরপর আমরা জিয়ং হোকে দেখতে পাই। সে সার্জারি করছিল। বিদেশ থেকে যে মেয়েটা তার কাছে সার্জারি করাতে এসেছিল, হঠাৎ করে তার শরীরে এমন কিছু হয়ে যায়, শরীর থেকে প্রচণ্ড রক্ত বেরোতে থাকে। রক্ত থামার নাম নিচ্ছিল না এবং সেই মেয়েটা হঠাৎ করে মারা যায়। এরপর জিয়ং হো পুলিশের কাছে চলে আসে এবং পুলিশকে সমস্ত ঘটনা খুলে বলে। সে বলে সার্জারি খুবই ভালো চলছিল, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল। তখন পুলিশটা টিভি দেখতে থাকে। তারা জানতে পেরে যায় জিয়ং হো একজন পপুলার ডাক্তার এবং এই নিউজটা খবরে চলে আসে। ম্যাকাও থেকে যে মেয়েটা এখানে সার্জারি করতে এসেছিল সে মারা গেছে। এরপর জিয়ং হো ছুটতে ছুটতে অফিসের টেকনিক্যাল ডিপার্টমেন্টে চলে আসে। সেখানে সিসিটিভির ফুটেজটা চেক করে। দেখতে পায় ওই দিন ওখানে কোনো সিসিটিভির ফুটেজ ছিল না। ফুটেজটা খারাপ ছিল, হয়তো বা সিসিটিভির ফুটেজটা কেউ মুছে দিয়েছিল। কোর্টের ভেতরে উকিল একটা সিসি দেখিয়ে বলে এই সিসিটি পাওয়া গেছে, এটাতে তোমার আঙুলের ছাপ আছে। জিয়ং হো বলে এটা আমার নয়, কিন্তু তখন কিছু করার ছিল না। তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং কোর্টে থাকা সমস্ত মানুষরা তাকে ঘৃণার চোখে দেখছিল। এরপরের সিনে জিয়ং হোর সাথে তার একজন বন্ধুকে দেখতে পাই, যার নাম ছিল কিউমিন। সে বলে তোমার চেহারাতে কি হয়ে গেছে, তোমাকে কেউ মেরেছে? তখন জিয়ং হো বলে আমি কিছু করিনি। তার বন্ধুটা বলে আমি জানি তুমি কিছু করনি, কিন্তু এই সময় তোমাকে শক্ত থাকতে হবে এবং তোমাকে ভালো লয়ার খুঁজতে হবে। এই সময় তোমার অনেক টাকার দরকার, আমি তোমার কাছে আছি। তোমার গাড়ি এবং তোমার বাড়ি বিক্রি করে দিতে হবে, না হলে তুমি কেস লড়বে কি করে? পরের দিন সকালবেলা নেউল একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে যায়। সে বলে আমার কি রোগ হয়েছে? নেউল বলে আজকাল আমার পেটে প্রচণ্ড যন্ত্রণার অনুভব হয় এবং আমার খুবই জ্বর আসে। আমি জানি না আমার কি হয়েছে। আসল কথা হলো আমি ট্রাকের সামনে থেকে মরতে মরতে বেঁচে গেছি এবং সেই সময় যখন ট্রাক আমার দিকে আসছিল, আমার তখন নিজের মনকে বলেছিলাম আমার মনে হয় মরে যাওয়াই দরকার আছে, কিন্তু আমি কেন এটা বলছিলাম আমি নিজেও জানি না। ডাক্তার বলে তোমাকে কিছু টেস্ট করতে হবে। ডাক্তার তাকে একটা ফর্ম দেয়, বলে এটা তুমি পূরণ করো। নেউল ডাক্তারকে দেয়। ডাক্তার তাকে বলে তুমি খুব ডিপ্রেশনে আছো। নেউল বলে না, আমি তো ঠিকই আছি। ডাক্তার তাকে বলে আমার মনে হয় তোমার মনে হচ্ছে তুমি ঠিক আছো, কিন্তু তুমি ঠিক নেই। তুমি প্রচুর কাজ করার জন্য তোমার এটা হয়েছে। ডাক্তার নেউলকে বলে তুমি যদি চাও তাহলে আজ থেকে আমি ওষুধ চালু করে দিতে পারি। এরপর সে হসপিটাল থেকে বেরিয়ে আসে এবং সে বাড়ির দিকে যাচ্ছিল। সে মনে মনে বলতে থাকে আমার কিছু হয়নি এবং সে ওই রিপোর্টগুলো ডাস্টবিনে ফেলে দেয়। এরপর সে বাড়িতে ঢুকতে যাবে কিন্তু ঢুকে না। সে আবার পিছিয়ে আসে, দেখে আয়নাতে একটা ছেলের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। সে ওই ছেলেটাকে জিজ্ঞেস করে তুমি কে? ছেলেটা যেমনি তার দিকে ঘুরেছে নেউল দেখতে পায় ওটা জিয়ং হো ছিল। তারা একে অপরকে চিনতে পেরে যায় এবং তারা একে অপরের দিকে আঙ্গুল দেখিয়ে বলে তুমি এখানে কি করছো? এরপরে আমরা পাস্টের ওই সিনটা দেখতে পাই। নেউল জিয়ং হোর থেকে অনেকটা এগিয়ে গেছিল। সেই সময় নেউল জিয়ং হোর কাছে আসে এবং তার হাতটা বাড়িয়ে দেয়, কারণ নেউল ছুটতে ছুটতে রাস্তাতে পড়ে গেছিল। সে মনে মনে বলতে থাকে ওই মেয়েটা যাকে আমি পছন্দ করি এবং তাকে আবার ঘৃণাও করি, সে ওই মেয়েটা। আমি এই মুহূর্তে লাইফের লোয়েস্ট পয়েন্টে আছি। আমার তার সাথে দ্বিতীয়বার দেখা হয়েছে। এরপর নেউল হাতটাকে ধরে নেয় এবং তার ওপর থেকে লাফিয়ে আবার সে ছুটে চলে যায়। একে অপরকে আঙুল দেখিয়ে বলে তুমি সেই ছেলেটা, আমি তোমার হাতটা ধরতে চেয়েছিলাম। আবারও আমার লাইফে এরকম পয়েন্টে তোমার সাথে দেখা হলো। জিয়ং
জিয়ংহো নেউলের বাড়িতে চলে আসে ভাড়া নেওয়ার জন্য। সে ছাদে উঠে যায়। সেই সময় জিয়ংহোর মুখে একটা অন্তর্বাস পড়ে যায়। নেউল তখন ওই অন্তর্বাস হাতে তুলে নেয় এবং বলে, এটা আমার নয়, এটা আমার মায়ের। নেউল জিয়ংহোকে বলে, তুমি জিয়ংহো? সে বলে, না, আমি জিয়ংহো না। জিয়ংহো নেউলকে বলে, তুমি যদি আমার ব্যাপারে সব কিছু জানো তাহলে তুমি কেন আমাকে জিজ্ঞেস করছো? এরপর আমরা 2009 সালের বুসান শহর দেখতে পাই। স্কুলের ভেতরে নেউল এবং জিয়ংহুকে দেখতে পাই। জিয়ংহুর বন্ধুরা বলে, নেউলের থেকে পড়াশোনায় কখনো এগিয়ে যেতে পারবে না। এরপর স্কুলের পরীক্ষা হয়। পরীক্ষার পরে রেজাল্ট যখন আসে, টিচার জিয়ংহুকে ডেকে পাঠায় এবং তাকে রেজাল্ট দেখায়। জিয়ংহু তার নাম 2য় নম্বরে এসেছে এবং এটা দেখা মাত্র সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। স্কুলের অন্যান্য বাচ্চারা বলে, ও পাগল আছে। সে নিজের নাম 2 নম্বরে দেখে অজ্ঞান হয়ে যায়। সে আমাদের এই কথাটা বলছিল। ওই ইনসিডেন্টের পরে আমাদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়। ক্লাসরুমে বোর্ডে মাস্টারমশাই একটা অঙ্ক দেয়। তারা দুজনে সলভ করছিল, কিন্তু একটু দেরি হতেই জিয়ংহো এসে নেউলের অঙ্কটা সলভ করে দেয় এবং ক্লাসের সমস্ত বাচ্চারা হাততালি দিতে থাকে। প্রেজেন্টে নেউলের বন্ধু হংরেন, সে এই কথাগুলো তাকে জিজ্ঞেস করছিল, তুমি পুরো ঘটনাটা বললে না? নেউল বলে, না, আমি সব ঘটনা বলে দিয়েছি, তুমি তো আমার মধ্যে সাসপেন্স ক্রিয়েট করে দিয়েছো। নেউল বলে, আমাদের মধ্যে আর অন্য কিছু নেই। হংরেন বলে, সে তোমার প্রথম ভালোবাসা ছিল। তোমরা দুজন দুজনের এত বিরোধিতা করতে এবং ঝগড়া করতে, যার জন্য তোমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিলে। তোমাদের মধ্যে কি হয়েছিল আমি সেটা জানতে চাই। নেউল বলে, আমাদের মধ্যে সেরকম কিছু নেই, আমি খুব ডিপ্রেশনের মধ্যে আছি। হংরেন বলে, তুমি টপিকটা কেন চেঞ্জ করছো? তোমাদের মধ্যে ভালোবাসা হয়েছিল, সেটা সম্বন্ধে আমাকে বলো। নেউল বলে, আমি যখন তাকে প্রথম ক্লাসে টেস্টে হারিয়ে 2য় নম্বরে নাম এসেছিল, সে তখনই অজ্ঞান হয়ে পড়ে গেছিল। তোমার মনে হয় সে আমার বাড়িতে থাকবে? পরের দিন সকালবেলা জিয়ংহুক জগিং করছিল। সে দেখে নেউল কাজে যাওয়ার জন্য রাস্তার সাইডে দাঁড়িয়েছিল বাস ধরবে বলে। এরপর ডেউংকে দেখতে পাই, সে তার ক্লিনিকে বসেছিল। তার কাছে 2জন নার্স চলে আসে। তাকে বলে, আপনার আজকে সারাদিনের শিডিউল খালি পড়ে আছে, ওই মেয়েটাকে কেন চান্স দিচ্ছেন না? এরপর জিয়ংহু কিউমিনের কাছে আসে এবং তাকে বলে, তোমাকে জিনসিকুয়ের ব্যাপারে খোঁজখবর নিতে বলেছিলাম, তুমি কি নিয়েছো? সে বলে, হ্যাঁ, আমি নিয়েছি, কিন্তু তার ব্যাপারে বেশি কিছু খবর পাইনি। কিন্তু তার ব্যাপারে একটা জিনিস আমি জানতে পেরেছি, সে যে কোনো রকম সিচুয়েশনে প্রস্তুত থাকতো, সে ভয় পেত না। জিয়ংহু সেটা মনে করেছিল। যখন পেশেন্ট মারা গেছিল, জিনসিকুও কোনো রকম রিয়েক্ট করেনি। সে বলে, তাহলে তুমি আমাকে জিনসিকুর উপরে নজর রাখতে কেন বলছো? জিয়ংহো বলে, আমার সাথে এই সব যে ঘটনা ঘটেছে সেই ব্যাপারে পুলিশের কাছে স্টেটমেন্ট দেওয়ার জন্য সবাইকে বলেছিলাম, কিন্তু জিনসিকেও এই ব্যাপারে বলেনি। জিয়ংহো নেউলের কাছে আসে, তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? নেউল বলে, তুমি কি আমার সাথে দেখা করার জন্য এসেছো? সে বলে, না, আমি কিউমিনের সাথে দেখা করার জন্য এসেছি। সে বলে, তুমি কিউমিনকে কিভাবে চেনো? আমি যখন ফার্স্ট সেমিস্টার ছিলাম তখন আমরা একসঙ্গে পড়েছিলাম। এরপর দেখতে পাই নেউলের প্রফেসর কিমের সাথে তার রুমে ছিল। প্রফেসর তার উপর রেগে যায় এবং তার উপরে কাগজ ছুঁড়ে মারে, যার ফলে তার গলাটা কেটে যায়। প্রফেসর কিম নেউলকে লাথি মারছিল। একটা নার্স ছুটতে ছুটতে আসে। সে বলে, চেয়ারম্যানের মেয়ে এসেছে, তার মেয়ে প্রেগন্যান্ট, তোমাকে সেখানে যেতে হবে এবং তার মেয়ে এবং বাচ্চাকে বাঁচাতে হবে। প্রফেসর নেউলকে বলে, তুমি আমার সাথে চলো। এরপর তারা সবাই অপারেশন রুমে চলে যায়। প্রফেসর মেয়েটার হাতে ছুঁচ ফোঁটা
সাথে যাচ্ছে কারণ তাকে অজ্ঞান করাতে হবে, কিন্তু তার হাতে শিরা খুঁজে পাচ্ছিল না। এদিক ওদিক ফোটাফুটি করছিল, যার ফলে তার হাত ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল। নেউল এটা দেখছিল। সে প্রফেসরকে বলে, আমি কি এটা করতে পারি? হ্যাঁ, ঠিক আছে, করো। নেউল তার কাজটা সম্পূর্ণভাবে করে নেয় এবং মা ও বাচ্চাকে দুজনকে বাঁচিয়ে নেয়। নেউল বাইরে চলে আসে, সেখানে একটা ডাক্তার দাঁড়িয়েছিল। সে বলে, বাচ্চা এবং তার মা ভালো আছে, তুমি খুব ভালো কাজ করেছো। এরপর নেউল হসপিটালের ভেতরে ছিল, তার কাছে একটা ফোন আসে। চেয়ারম্যান এবং চেয়ারম্যানের মেয়ে তারা রুমে বসেছিল। চেয়ারম্যান প্রফেসরকে ডেকে বলে, তুমি এগুলো কি করছো? আমার মেয়ের হাতটাকে পুরো ক্ষতবিক্ষত করে দিয়েছো। আমি তোমার হসপিটালে এত টাকা ডোনেশন দিই, কিন্তু একটা ভালো ডাক্তার নেই। এরপর তারা ক্ষমা চাইছিল। প্রফেসর নেউলের দিকে হাতটা বাড়িয়ে দেয়, এগুলো আমি করিনি, এগুলো ওই মেয়েটা করেছে। এরপর নেউল তাদের কাছে ক্ষমা চাইছিল। প্রফেসর নেউলকে তার চেম্বারে ডাকে এবং তাকে বলে, তুমি গিয়ে চেয়ারম্যানের মেয়ের কাছে ক্ষমা চেয়ে আসবে। এই দোষটা তোমাকে স্বীকার করতে হবে। যদি সম্ভব হয় তুমি তোমার হাঁটু গেড়ে বসে পড়বে। নেউল বলে, কেন আমি এটা করব? আমি তো কোনো দোষ করিনি, আমাকে কেন এটা করতে হবে? প্রফেসর তাকে বলে, তুমি এটা কেন বলছো? সে বলে, আমার এতে কোনো দোষ নেই, সমস্ত দোষ আপনার। আপনি সেই মেয়েটার হাতে এতবার ফুটিয়েছেন, যার ফলে তার হাতটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, এবং ওই রিসার্চ সেটাও আপনার ভুল ছিল। এরপরে প্রফেসর কিউমিন নেউলের উপরে হাত তোলে, তাকে মারতে যাবে। সেই সময় নেউল তার হাতটা ধরে নেয় এবং তাকে লাথি মেরে ফেলে দেয়। কিম বলে, তুমি এখানে কাজ করতে পারবে না। নেউল বলে, তোমার এই হসপিটালে আমার কোনো কাজের দরকার নেই। এই বলে সে কাজ ছেড়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সেখানে অনেক ডাক্তার দাঁড়িয়েছিল, তারা খবর পেয়ে যায় ওখানে কি হয়েছিল। সব জায়গাতে ওই খবরটা ছড়িয়ে যায়। নেউল তার পজিশনটা ছেড়ে দিয়েছে এবং সে প্রফেসর কিমকে মেরেছে। নেউলের মা বলে, তোমার জন্য আমি সব কিছু করেছি, তোমাকে ভালোভাবে লালন পালন করেছি, তোমার যত কষ্ট সব আমি নিজের ওপর সহ্য করে নিয়েছি। নেউল বলে, মা, আমার একটু রেস্টের প্রয়োজন, আমার শরীরটা খুব ক্লান্ত, আমি কত রাত ঘুমোইনি ঠিক করে, আমি খেতেও পারি না, আমার শরীর ব্যথা, আমি খুব ডিপ্রেশনে ভুগছি। নেউল বলে, হ্যাঁ ঠিক বলছো, আমার ওই হসপিটালে থাকা উচিত ছিল এবং প্রফেসরের কাছ থেকে আমার বকা খাওয়াটা উচিত ছিল। আমি কি এতটাই খারাপ? আমার রোগ হতে পারে না? সারা জীবন গরু গাধার মতো আমি কাজ করে যাব? আমার জীবনে কোনো রেস্ট নেই? এরপর নেউল রেগে তার বাড়ি থেকে বেরিয়ে আসে। দেখতে পায় জিয়ং হো কোথাও যাচ্ছিল। সে নেউল এবং তার মায়ের কথা শুনতে পায়। রাত্রিবেলা নেউলের ভাই এবং তার মামা খুব চিন্তা করতে থাকে, কারণ নেউলকে ফোন করেও ফোন লাগছিল না। নেউলের ভাই বাদা বলে, আমি নেউলের রুমে যখন সার্চ করছিলাম সেখানে কতগুলো ওষুধের শিশি দেখতে পেয়েছিলাম, কিন্তু কিসের ওষুধ আমি জানি না, কোনো রকমভাবে জানতে পারি না ওটা কিসের ওষুধ। তখন বাদা বলে, আমার কাছে একটা অ্যাপ আছে, ওই অ্যাপের মাধ্যমে আমরা জানতে পেরে যাব ওটা কিসের ওষুধ। রাত্রিবেলা জিয়ং হো রাস্তা দিয়ে হাঁটছিল, সেই সময় সেখানে নেউল চলে আসে। জিয়ং হো বলে, তুমি কি আমার সাথে ড্রিঙ্ক করতে চাও? এরপর জিয়ং হো নেউলের হাতটা ধরে নেয় এবং তাকে বলে, আমি আজকে খুব একা, আমি কারো সাথে কথা বলতে চাই। জিয়ং হো নেউলকে আবার জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে মদ খেতে যাবে? তখন নেউল বলে, ঠিক আছে, আমি যাব, একটা বোতলে কাজ হবে না, আমি 3টে বোতল খাবো। এরপর জিয়ং হো তার জ্যাকেটটা খুলে নেউলের গায়ে চাপিয়ে দেয়। নেউল বলে, তুমি এটা কি করছো? জিয়ং হো বলে, তুমি ডাক্তারের পোশাকে আছো, কেউ এভাবে দেখে ফেললে খারাপ ব্যাপার হয়ে যাবে, সেই জন্য আমি তোমাকে জ্যাকেটটা চাপিয়ে দিচ্ছি। আর এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের এপিসোডটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং প্রচুর বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এটা তোমাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। দেখা হচ্ছে আগামী পর্বে, তাহলে এখন রাখি।